জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি যাওয়ার আগের দিন সন্ধ্যায় আমার বৌদি খুব খুশি মনে মায়ের কাছে এসে বলল, মা, এবছর তো প্রথম জামাই ষষ্ঠী, বাবা অনেক কিছু আয়োজন করেছে, কাল আমাদের সঙ্গে পিউকে নিয়ে যায়, ওর ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আমি খুশি হয়ে হ্যাঁ আমি যাব বলতে যাওয়ার আগেই মা মুখটা গম্ভীর করে বলে উঠল, বৌমা, একটা কথা বলি, মন দিয়ে শোনো। তোমাদের ওপরের ঘরে বড্ড বেশি গরম, দুপুরবেলা একেবারে দাঁড়ানো যায় না। প্রথম ষষ্ঠীতে জামাইকে তো ভালো কিছু একটা দিতেই হবে, তা আজে বাজে খরচ না করে বরং বাবাকে বললো একটা এসি কিনে দিতে। এখন তো মাসে মাসে টাকা দিয়েও এসি, ফ্রিজ, টিভি কেনা যায় শুনেছি। ও একটু খরচা করার থেকে দরকারি জিনিস করাটাই বেশি দরকার নয়? তুমি কি বলো? কথাগুলো শুনে নতুন বৌদি তো হয়ে গেল, কিন্তু আমি খুব বেশি অবাক হলাম না। এতদিন তো দেখেছি মায়ের কাছ থেকে এটাই স্বাভাবিক। আমাদের দুজনের থেকে সঙ্গে সঙ্গে কোনো প্রতিক্রিয়া না পেয়ে মা আবার বলল, না, আমার আরামের জন্য তো আর বলছি না বৌমা, তোমাদের ভালোর জন্যই বলছি। দেখো, যা ভালো বোঝো করো, পরে যেন আবার আমার নামে দোষ দিও না, এই গরমে তোমাদের কথা ভেবেই বলা। আমি উচিত জবাব দিতে গিয়েও কিছু বলতে পারলাম না, কারণ তাতে ঝগড়া অশান্তি, চিৎকার চেঁচামেচি হতো। বৌদিকে হয়তো আরও কঠিন কতগুলো কথা শুনতে হতো। তবে যার প্রতিবাদের প্রত্যাশা করেছিলাম তাকে নির্বিকার থাকতে দেখে আমি ভীষণ আশ্চর্য হয়ে গেলাম। তিনি হলেন আমার ঠাকুমা। আমার ঠাকুমা পরিবারের হেড, প্রাইমারি স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন তিনি। যেমন পড়াশোনা তেমনি ব্যক্তিত্ব। ওনার পেনশনের সংসারে বেশিরভাগ খরচা চলে, দাদা বাবা কাউকেই এখনও সংসারে সেভাবে খরচ দিতে হয় না। তাই ওনার কথার উপরে কেউ কথা বলতে পারে না, এমনকি মাও না। এমন একজন মায়ের ছেলে হয়ে আমার বাবা কিভাবে যে এমন নরম মৌন ধরনের মানুষ হলেন আমি বুঝতে পারি না, যার ফলশ্রুতি মায়ের এই অন্যায় অসহ্য ব্যবহারগুলো। মাঝে মাঝে মনে হয় তো ঠাকুমার ব্যক্তিত্বের সঙ্গে পাল্লা দিতে গিয়ে, জোর করে সংসারের কর্ত্রী সাজতে গিয়ে মা নিজের অজান্তেই নিজেকে এতটা নিচে নামিয়ে ফেলেছে। তো যাই হোক, বৌদিও হয়তো ঠাকুমার থেকে কিছু আশা করেছিল, কিন্তু কোনো সাড়া না পেয়ে ছলছল চোখে মন খারাপ করে ঘর থেকে চলে গেল। আমি ঠাকুমাকে বললাম, আমার কি এটা ঠিক মনে হলো ঠাম্মা? বৌদির কাছে আমাদের সবার মুখ ছোট হয়ে গেল। আমি না হয় ছোট মুখে বড় কথা বলতে পারিনি, তুমি তো বড় হয়ে ছোট মানসিকতাটা শুধরে দিতে পারতে। ঠাকুমা তখন মন দিয়ে বই পড়ছিলেন। আমার দিকে একবার মাত্র তাকিয়ে অল্প হেসে আবার পড়ায় মন দিলেন, কোনো উত্তর করলেন না। পরদিন সকাল সকাল দাদা বৌদি বেরিয়ে গেল। দেখলাম বৌদির মনে সে আনন্দ আর নেই। আমার শুধু মনে হচ্ছিল আমার শ্বশুরবাড়িতে এমন ব্যবহার পেলে আমি কি করব? আমার মায়েরই বা তখন কেমন লাগবে? মা কেন বোঝে না তারও একটা মেয়ে আছে, তাকেও শ্বশুরবাড়ি পাঠাতে হবে। এইসব ভাবতে ভাবতে দেখি বাবা অনেক বাজার করে এনেছে, 2-3 রকমের মাছ, মাংস, দই, মিষ্টি। মা দেখেই হাই হাই করে চিৎকার করে উঠল। ঠাকুমা ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসে জানালেন তিনিই বাবাকে টাকা দিয়ে বাজারে পাঠিয়েছেন এসব আনার জন্য, এবং আজকের যাবতীয় রান্না তিনিই করবেন বলে ঘোষণা করলেন। মা অবাক হয়ে কারণ জিজ্ঞেস করতে তিনি স্পষ্ট করে কিছু বললেন না, শুধু বললেন সবাইকে রান্না করে খাওয়ানোর শখ হয়েছে তাই। আমি অবাক হয়ে ভাবলাম, বাড়িতে মাত্র 4 জন তো মানুষ আমরা, এত আয়োজন কি হবে? ঠাকুমাকে রান্নাঘরে একটু সাহায্য করছিলাম। খানিক পরে ঠাকুমা বলল স্নান সেরে নিতে। স্নান সেরে বেরিয়েই দেখি মামার বাড়ির দাদু, দিদা, মামা, মামি, ভাই বোনেরা সবাই এসে হাজির। মামি বলল মামির বাপের বাড়িতে যেহেতু ষষ্ঠীর নিয়ম নেই, তাই মামা কোনো বছর ষষ্ঠীতে যেতে পারে না। ঠাকুমা কথায় কথায় এটা জানার পরেই হয়তো সবাইকে গতকাল রাতে নিমন্ত্রণ করেছে এখানে আসার জন্য। জমিয়ে একটা খাওয়া দাওয়া হবে, আনন্দ উৎসব হবে। সেদিন জল, আসন পাতা থেকে শুরু করে খাবার পরিবেশন ওই বয়সেও ঠাকুমা নিজের হাতে সবাইকে আপ্যায়ন করলেন। বাড়িতে অনেক দিন পর হই হুল্লোড়ে বেশ একটা আনন্দের পরিবেশ হলো। সন্ধ্যায় সবাই চলে গেলে চা খেতে বসে দেখি মায়ের মুখে এক অদ্ভুত শান্তির ছায়া, চোখের কোণে জল চিকচিক করছে। চা দিতে দিতে মা ঠাকুমাকে বলল, সংসার থেকে আমার শ্রেষ্ঠ পাওয়া হয়ে গেছে মা। মেয়েরা বাবা মা দুই প্রিয় মানুষকে ছেড়ে শ্বশুর বাড়িতে আসে, কিন্তু নারীর টান তো রয়েই যায় বলুন। বাপের বাড়ির মানুষকে মূল্য দিলে মেয়েরা শ্বশুর বাড়িকে স্বর্গ মনে করে। সত্যি বলতে এই দিনটা স্বপ্ন প্রতিটা মেয়েই মনে মনে দেখে থাকে। ঠাকুমা তখন মৃদু হেসে বলেন, ঠিকই তো, এই যে আমাদের দিদি ভাইয়েরও তো আর কদিন পর বিয়ে থা হবে, শ্বশুরবাড়ি থেকে দামি দামি জিনিসপত্র আবদার করবে, তা মেটানোর সামর্থ্য আমাদের আছে বই কি, কিন্তু সেটা হলেও তো তোমার মনে কেমন লাগবে বলো দেখি? মেয়েরা সব কিছুর বিনিময়ে বাবা মায়ের সম্মানটুকুই আশা করে, আর বেশি কিছু বই তো নয়।
আমরা মেয়েরাই যদি মেয়ের মা হয়ে অন্য বাড়ির মেয়েটাকে না বুঝি, তাহলে কিভাবে সংসার টিকবে বলো তো? ঠাকুমার এই ঝিকে মেরে বউকে শেখানোর পলিসিটা মা ধরতে পেরেছে বোঝা গেল। তখন কোনো উত্তর না করলেও রাতে খেতে বসে দাদাকে ফোন করে সবার খবরাখবর নেওয়ার পর বলল বাড়ি ফিরেই ওদের ঘরের জন্য একটা এসি অর্ডার দিতে, আর মাসে মাসে ইএমআই কিছুটা বাবা কিছুটা মা নিজের জমানো পুঁজি থেকে দেবে। এটা নতুন বৌদিকে আমাদের বাড়ি থেকে দেওয়া উপহার। বুঝলাম সবসময় বাক্য প্রতিবাদ না করে পরিস্থিতি দিয়ে বুঝিয়ে দিয়েও ভুল ধরানো যায়। একই ঘটনা নিজের সঙ্গে ঘটলে কেমন অনুভূত হয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যায়। বোঝানো যায় শ্বশুর বাড়িটাও মেয়েদের নিজের বাড়ি, সেটা সে বাড়ির সদস্যের দায়িত্ব নিয়ে তৈরি করে দিতে হয়। বোঝানো দরকার জিনিসের নয়, সম্পর্কের মূল্য দেওয়া বেশি জরুরি। চোখে আঙুল দিয়ে দেখানোর দরকার সুসম্পর্ক জিনিস দেওয়া নেওয়া নয়, আন্তরিকতার আদান প্রদানে গড়ে ওঠে। আদর্শ পরিবার গড়ে তোলা কঠিন ঠিকই, কিন্তু অসম্ভব নয়। কলমে পার্বতী মোদক, কণ্ঠে পারমিতা।